ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। দর্শক, স্পোর্টস লাইভের শুরুটা করছি লাতিন বাংলা সুপার কাপের খবর দিয়ে। সুপার কাপে যে অব্যবস্থাপনা হয়েছে তার দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এড়াতে পারে না বলে জানিয়েছে এনএসসি। আটকে পড়া আর্জেন্টাইন ফুটবলাররা যারা আছেন তাদের দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনএসসি নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। 16 অথবা 19 ডিসেম্বর ফিরতি টিকিট নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক আসাদুজ্জামান। আরও একটি উদ্বেগ উৎকণ্ঠায় কেটে গেল দিন। কদিন আগেও গণমাধ্যমের সাথে যারা ছিল প্রাণবন্ত, সে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লন ক্লাবের সদস্যদের দেখা গেল ভিন্ন রূপ। ক্যামেরা দেখেই আড়াল করতে চাইলে নিজেদের বন্ধ করে দিলেন দরজা। এএফ বক্সিং প্রমোশনের আয়োজনে লাতিন বাংলা সুপার কাপে মেসির দেশের যুব ফুটবলাররা ছাড়াও এতে অংশ নেয় ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব। তবে মাঠ ছাপিয়ে মাঠের বাইরের আলোচনায় সরব এই আয়োজন। ব্যর্থতার দায় নিজে নেয়ার পাশাপাশি প্রতিশ্রুত সহযোগিতা পাননি বলে দাবি প্রধান আয়োজক আসাদুজ্জামানের। তবে জাতীয় ক্রীড়া পরিষদের দাবি এই দায় এড়াতে পারে না বাফুফে। বাফুফে যখন আমাকে চিঠি দিয়েছে, সে জানতে হবে যে এরা কারা এবং এরা তাদের সক্ষমতা আছে কিনা এই ধরনের একটা টুর্নামেন্ট করার জন্য। সুতরাং এই যে তারা জানলো না যে তাদের সক্ষমতা আছে কিনা, আমাদেরকে চিঠি দিয়েছে, এই দায়িত্ব তারা এড়াতে পারে না। দায়ভার কারোই না। যদি দায়ভারের কথা বলেন তাহলে সব দায়ভার আমার। কারণ আমি যেহেতু ইভেন্টটা আয়োজন করার মনস্থির করেছিলাম, গভর্নমেন্টকে বলেছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছিলাম, আমি আসলেই একটা এক্সপেকটেশন নিয়েই আসছিলাম। আর্জেন্টিনার ফুটবলারদের চোখে মুখে উৎকণ্ঠা কাটেনি এখনো। দেশটির দূতাবাসে জিম্মায় থাকলেও মাতৃভূমিতে ফেরার আকুলতা তাদের মধ্যে ছিল লক্ষণীয়। এমন অব্যবস্থাপনার মধ্যেও আয়োজকদের দাবি ইমেজ সংকটে পড়েনি বাংলাদেশ। বাংলাদেশ ইমেজ সংকটে পড়েনি। কেন পড়েনি? আমরা তো আমরা একটা পরিচিতিকরণের মতো, দিস ইজ ভেরি বিগিনিং ফর লাতিন আমেরিকান কান্ট্রি। আমার হয়তো একটু কম হয়েছে, আমরা হয়তো ওইভাবে তুলে ধরতে পারিনি, যেটা আপনি আগের কথা বলেছিলেন যে আমাদের প্রিপেয়ার থাকা উচিত। ব্রাজিল দলের একাংশ রোববার দেশের উদ্দেশ্যে বিমান ধরলেও এখনও ফিরতি টিকিট নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। দ্রুততম সময়ের মধ্যে মিলবে সমাধান, এমনটাই আশা তাদের। লাতিনের ব্যাপার তো, দুইটা ডেট পাওয়া গেছে, একটা 16, একটা 19। যদি তারা বলে যে সবাই একসাথে যাবে তাহলে 19-এ যাবে, আর যদি তারা ভেঙে ভেঙে যেতে চায় তাহলে 16-এ যাদের আছে আমরা পেয়েছি যে স্লটগুলো, তারা 16-এ যাবেন। বাংলাদেশে এসে খারাপ অভিজ্ঞতার সঙ্গী হলেও এদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ অ্যাথলেটিকো চার্লনের ফুটবলাররা। তাদের হোটেলের পাশে নির্মাণ শ্রমিকদের ভালোবাসার জবাব দিয়েছেন হাত নেড়ে। শত মন্দের ভিড়ে যা আশার আলো হয়ে রইল এই সময়টা। তবে আয়োজকদের আশা সামনের বছর আরো বড় পরিসরে আয়োজন করবে এমন টুর্নামেন্ট। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মোহাম্মদ আসাদুজ্জামান কথা বলছিলেন আমাদের সহকর্মী নাসিফ শুভর সঙ্গে, এবং এই ব্যাপারে অনেকগুলো প্রশ্ন কিন্তু সত্যিকারের অর্থে চলে আসে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি আছে কি নাই সেটা ভেরিফাই করার দায়িত্ব তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ছিল। কারণ যে চিঠিটা গেছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক গেছে। সেই জায়গায় কোনো অর্গানাইজেশন তাদের যদি ওই অর্গানাইজিং ক্যাপাসিটি না থাকে, সেটার যাচাই বাছাই ভেরিফিকেশনের জায়গাটা কতটুকু করা হয়েছে সেই ব্যাপারে নিয়ে কিন্তু অনেক ব্যাপার আছে। সেই সঙ্গে এই মুহূর্তে বার্নিং কোয়েশ্চেন হচ্ছে আর্জেন্টিনার যে সমস্ত খেলোয়াড় যারা এই মুহূর্তে আটকা পড়ে আছেন তারা সত্যিকারের অর্থে রিটার্ন টিকিটটা পাচ্ছেন কিনা। এখানে কিন্তু একটা দেশের রেপুটেশন অনেকাংশে জড়িত। বিশেষ করে 2022 ফিফা বিশ্বকাপের পর যে বিষয়টা ঘটেছিল তা হচ্ছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল। কারণ বাংলাদেশের যারা সমর্থক আছেন তারা যে পরিমাণ উন্মাদনা দেখিয়েছেন, যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছিলেন আর্জেন্টিনার প্রতি, সেই জায়গাটা থেকে কিন্তু সুদূর আর্জেন্টিনাতেও সেই বার্তাগুলো পৌঁছে গিয়েছিল। আর্জেন্টিনার টিম স্বয়ং তারাও কিন্তু সেই ব্যাপারটা অবগত ছিল। লিওনেল মেসি থেকে শুরু করে এমিলিয়ানো মার্টিনেজ, পরবর্তী সময় আমরা দেখেছি এমিলিয়ানো মার্টিনেজ তিনিও বাংলাদেশে এসেছিলেন। সব কিছু মিলে একটা সুসম্পর্ক, একটা কূটনৈতিক সম্পর্ক যেখানে খুব সুন্দর করে বিরাজ করছিল, তার মাঝে এই ধরনের ঘটনা কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করে। বিশেষ করে আবারও বলছি, আসাদুজ্জামান সাহেব যিনি কথা বলছিলেন আমাদের সহকর্মী নাসিফ শুভর সাথে, তিনি তো দায়টাকে স্বীকার করে নিয়েছেন। তিনি হয়তো অনেক এক্সপেকটেশন নিয়ে এই টুর্নামেন্টটা করতে চেয়েছিলেন। কি সেই এক্সপেকটেশন ছিল? এক্সপেকটেশনগুলো
সেগুলো ফুলফিল তিনি করতে পারেননি কেন, সেই জায়গাটায় তার কাছে যদি মনে হয় যে অন্য কারো দায় আছে কিনা, আমরা চেষ্টা করছি আসাদুজ্জামান সাহেবকে যুক্ত করার জন্য। আমরা চেষ্টা করব, আমাদের প্রোডাকশন থেকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এই জায়গায় আরও কিছু অসঙ্গতির জায়গা ছিল। মাঠ বরাদ্দ বাতিল, সামগ্রিকভাবে এই পুরোপুরি টুর্নামেন্টের যে একটা ব্যবস্থাপনার জায়গাটা, আমরা এমনটাও দেখতে পেয়েছি যে একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছিল। সিকিউরিটি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু প্রশ্নবিদ্ধ জায়গা ছিল, যেখানে গণমাধ্যমে অনেক রিপোর্ট করা হয়েছে। ইভেন টুর্নামেন্টে যে দলগুলো এসেছে সেই দলগুলোর পেশাদারিত্ব নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছে। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই অবশ্যই, তবে সেই জায়গাটা অবশ্যই তাকে যুক্ত করার চেষ্টা করছি। আমরা ভিন্ন আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলে পরবর্তী সময় যদি আমরা তাকে যুক্ত করতে পারি সেই ব্যাপারে চলে আসব। দর্শক, আমরা জানি যে দুদিন আগেই কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আসিফ নজরুল, যিনি অলরেডি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে এসেছেন। এবার তিনি দুইটা নির্দেশনা দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার সঙ্গে আসছে জাতীয় ক্রীড়া পুরস্কারের নীতিমালার সংশোধনী। যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। এদিকে 17 ডিসেম্বর বিকেলে দেশের 15টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন, যুব ক্ষেত্রেও কাজ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারে নাই। আনুষ্ঠানিক দায়িত্ব নেবার দিন সদ্য সাবেক হওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করলেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে প্রথম দিনই দুটি বড় পদক্ষেপ নিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে দিয়েছেন দুটি নির্দেশ: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর জাতীয় ক্রীড়া পুরস্কার নীতি সংশোধন সহ আজীবন সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। উনি আজকে আমাদের সবার সাথে বসেছেন এবং উনি একটা বিষয়ে উনি সবাইকে ক্লিয়ার করেছেন যে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় উনি দিবেন না। দ্বিতীয়ত উনি বলেছেন যদি এমন কোনো বিষয় আছে জরুরি গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে ওনার সাথে কনসাল্ট করে সেই বিষয়টা সমাধান করার জন্য। এবং আরেকটা জিনিস, উনি আমাদের একটা জাতীয় আমাদের যে নীতিমালা আছে, জাতীয় ক্রীড়া পুরস্কার নীতিমালা, সেইটা সংশোধন সহ উনি প্রয়োজনে আপনার এখানে একটা ক্যাটাগরি উনি অন্তর্ভুক্ত করতে বলেছেন, যেটা আজীবন সম্মাননা। একটা প্লেয়ার অনেক বছর সারা জীবন খেলেছে, তাকে এই সম্মাননা দেওয়ার জন্য। ক্রিকেট, ফুটবল দুই ডিসিপ্লিনেরই নারী খেলোয়াড়দের বেতন বাড়াতে বলেন নতুন ক্রীড়া উপদেষ্টা। বেতনের বিষয়ে উনি বলেছেন যে এটা বৈষম্যটা আসলে ঠিক না। তো আমরা ইতিমধ্যে জানি যে মেয়েদের বেতন 30% বৃদ্ধি করা হয়েছে। তারপরও আমরা ফেডারেশনগুলিকে বলবো যে এটা সমন্বয় করার জন্য। বিপিএল শুরু হচ্ছে 26 ডিসেম্বর ঢাকা, সিলেট, চট্টগ্রামে। তার আগে মাঠগুলোর ফ্লাডলাইট সংস্কার না হলে বিপদে পড়তে হতে পারে। বিসিবি চিঠি দিয়ে সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। এই শর্ট টার্মের মধ্যে তো এই লাইটগুলি আমাদের দেশে পাওয়া যায় না। তো এইগুলি আমরা যদি আনতে চাই আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, মানে টেন্ডারের মাধ্যমে। তো এইটা একটু সময় সম্পর্ক ব্যাপার। আর আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে আমরা যে লাইটগুলি আছে এটার পরিবর্তে এলইডি লাইট আমরা করার জন্য, সেটার জন্য আমরা প্রজেক্ট হাতে নিচ্ছি। ক্রিকেট, ফুটবল সহ দেশের 15টি ফেডারেশনের সঙ্গে 17 ডিসেম্বর বিকেল 4টায় বৈঠকে বসছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর্মিদেরকে আমরা চিঠি দিয়েছি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, গেল কদিন ধরে বেশ নাটকীয়তা হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে। আমরা গতকাল দেখছিলাম যে ক্রিকেটাররা তারা কিন্তু স্টেডিয়ামের বাইরে বেশ কিছু কর্মসূচি দেওয়ার কথা বলেছিলেন। একদিক থেকে দেখছিলাম যে আমরা ফটো সেশন চলছে প্রথম বিভাগ ক্রিকেটারদের, আরেক দিকে আবার কিছু ক্রিকেটার আছেন যারা তাদের দাবি দাওয়া নিয়ে অনেক বেশি মাত্রায় সোচ্চার ছিলেন। তবে যত নাটকীয়তা থাকুক না কেন, সকল নাটকীয়তার পর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে। কিন্তু জটিলতাটা, যে মূল জটিলতা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা কিন্তু এখনও কাটেনি। মোট 20 দলের মধ্যে 8 বিদ্রোহী ক্লাব অংশ না নেয় প্রথম দিনে মাঠে গড়ায়নি পাক্কা 3-3টা ম্যাচ। মিরপুরে ওল্ড ইউএইচএস এবং বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে সকালে লিগের উদ্বোধন করেন বিসিবি কর্তারা। সবাই অংশ না নিলেও লিগ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা নাটকীয়তা শেষে পর্দা উঠল ঢাকা প্রথম বিভাগ লিগের। মিরপুরে বিসিবি কর্তাদের উপস্থিতিতে ওল্ড ডিওএইচএস ক্লাব ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে উদ্বোধন হয় লিগের। আমিনবাজারে ধানমন্ডি ক্লাব ও লালমাটিয়ার মধ্যকার ম্যাচটিও শুরু হয় যথাসময়ে। তবে উল্টো চিত্রই ছিল বাকি 3 ভেন্যুতে।
প্রথম রাউন্ডের প্রথম দিনে অনুষ্ঠিত হবার কথা 5 ম্যাচ, তবে বিকেএসপি ও পিকেএসপিতে মাঠে গড়ায়নি 3 ম্যাচের একটিও। প্রথম বিভাগ লিগে থাকা বিদ্রোহী 8 ক্লাবের 3 দলের খেলা ছিল এই 3 ভেন্যুতে, তবে তাদের কোনো দলই মাঠে না আসায় পয়েন্ট পেয়েছে প্রতিপক্ষ দল। অবশ্য এমনটাই অনুমেয় থাকলেও লিগ শুরু হয় স্বস্তিতে যেন বিসিবি। তবে এই লিগের ভবিষ্যৎ নিয়ে কি বলছে বিসিবি কর্তারা? অ্যাটলিস্ট খেলাটা মাঠে গড়ালো এবং আমরা চিন্তা করছি যারা খেলতে পারছেন তারা তো ভালোই পার্টিসিপেট করছেন, আর যারা যেই ক্লাবগুলো আসেনি, যে প্লেয়াররা মেইনলি খেলতে পারছে না, তাদের জন্য আমরা বোর্ড থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব, কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই। যারা খেলছে তাদের জন্য শুভেচ্ছা, এবং যারা খেলতে পারছে না বা যে টিমগুলির জন্য তারা আটকে গেছে, ইনশাল্লাহ অ্যাজ এ সিসিডিএম চেয়ারম্যান, বোর্ড ডাইরেক্টর হিসাবে এটুকুন বলতে পারি কোনো একটা ব্যবস্থায় আমরা যাব। প্লেয়ারদেরকে আমরা জিম্মি করতে চাচ্ছি না, যার জন্য খুব শীঘ্রই আমরা বোর্ড বসতেছি এই ব্যাপারটা নিয়ে, কিভাবে কোন ওয়েতে এটার একটা সলিউশন করা যায়। বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটের সিদ্ধান্তে প্রথম বিভাগ লিগের বাকি দিনগুলোতেও দেখা যাবে এমনই ওয়াকওভারের দৃশ্য। তবে শোনা যাচ্ছে দ্রুতই এই লিগ বন্ধ করে নতুন সূচিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আছে ক্রিকেট বোর্ড। তৃতীয়, দ্বিতীয়, প্রথম এমনকি প্রিমিয়ার লিগও হবে নতুন কাঠামোয়, নতুন নামে। সেই গুঞ্জন কতটুক সত্যি হয় সেটা যেমন অপেক্ষা, তেমনি ক্লাব আর বিসিবির দ্বন্দ্বে যে জটিলতার মাঝে ক্রিকেটাররাও এখন বাক্সবন্দী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। হাসান আল মারুফের সর্বশেষ কথাটাই পুরোপুরি সামারাইজ করে, সেটা হচ্ছে ক্লাব এবং বোর্ডের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝখানে ক্রিকেটাররাই বাক্সবন্দি, ক্রিকেটাররাই বোতলবন্দি, এবং দিন শেষে ক্রিকেটটা যদি মাঠে না গড়ায় সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ডের জাস্টিফিকেশনের জায়গাটাও কিন্তু থাকে না। তবে সব কিছু মিলিয়ে ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল, 20 দলকে নিয়ে তারা ফিক্সচারও দিয়েছে, কিন্তু 20 দলকে নিয়ে ফিক্সচার দিলেও 8টা দল কিন্তু পার্টিসিপেট করে নাই, এবং সেই জায়গাটাতে আজকে 3টা ম্যাচে দেখা গেছে ওয়াক ওভার পেয়েছে। এর আগে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একটা জটিলতা দেখেছিলাম, এবং সেই জটিলতা ছিল ফিক্সিং ইস্যুতে। সেই ফিক্সিং ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোচ্চার হচ্ছে। গত বিপিএলও ফিক্সিং ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে। এই ফিক্সিং এড়াতে আইসিসির অ্যান্টি করাপশন ম্যানেজারকে বিপিএলের জন্য উড়িয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এক সূত্রে নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। এদিকে 24শে ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে বিসিবি। এবার বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পেমেন্ট পারিশ্রমিক পাচ্ছেন আম্পায়াররা। বাড়ছে বিপিএলের দামামা। টুর্নামেন্ট শুরু হতে বাকি 2 সপ্তাহেরও কম সময়। 26 ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে এবারের আসর। তবে এর আগে 24 ডিসেম্বর ঢাকায় হওয়ার কথা আছে উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠান আয়োজন করতে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় এখন বিসিবি। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর দেশে ফিরছেন। এর ঠিক আগের দিনই হওয়ার কথা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজন নিয়ে শঙ্কা আছে কিনা তা জানতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। সরকারের গ্রিন সিগন্যাল পেলে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মিরপুরে হবে বিপিএলের উদ্বোধন। তবে যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে সিলেটেই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যমুনা টিভিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এছাড়া বড় পরিবর্তন আসছে আম্পায়ারদের পারিশ্রমিকেও। পাকিস্তানের আসিফ ইয়াকুব ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়া গুরেগা সহ মোট 10 আম্পায়ার দায়িত্ব পালন করবেন এবারের আসরে। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকও দেওয়া হবে আম্পায়ারদের, যেখানে থাকবে না বিদেশিদের সাথে কোনো ধরনের বৈষম্য। এদিকে ফিক্সিং ইস্যুতে নজরদারির ক্ষেত্রেও আরও কঠোর হচ্ছে ক্রিকেট বোর্ড। 2 র্যাব সদস্য ও অ্যালেক্স মার্শালের দেয়া বিসিবির অ্যান্টি করাপশনের একজন সদস্য সহ প্রতিটি দলকে নজরদারি করবেন 3 জন। এছাড়া এই টুর্নামেন্টের জন্য বিশেষভাবে উড়িয়ে আনা হচ্ছে আইসিসির অ্যান্টি করাপশনের একজন ম্যানেজারকেও, নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। অপরদিকে সম্ভাব্য 20 ডিসেম্বর থেকে শুরু হতে পারে টিকিট বিক্রি। মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা ও অনলাইনের মাধ্যমে দেয়া হবে শতভাগ টিকিট। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনার বিষয়টি দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন টুর্নামেন্টের প্রধান আয়োজক মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদ ভাই, আপনাকে আমন্ত্রণ স্পোর্টস লাইভে। আপনার একটা সাক্ষাৎকারও দেখছিলাম আমাদের সহকর্মী নাসিফ শুভর সঙ্গে। মূলত
লাল সবুজের সমর্থকদের জন্য আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে আমরা দেখতে পেয়েছি। এরকম একটা জায়গাতে লাতিন বাংলা সুপার কাপ নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন ছিল যে সেই জায়গাটা হয়তো বা আরও জোরদার হবে, কিন্তু নানা অব্যবস্থাপনাও আমরা দেখেছি, মাঠ বরাদ্দ বাতিল দেখেছি, ম্যাচ স্থগিত দেখেছি, সাংবাদিক লাঞ্ছিত হয়েছে দেখেছি, সিকিউরিটি ইস্যুজের প্রবলেম দেখেছি। আপনি একটা কথা বলেছেন যে আপনারও অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনও ফুলফিল হয় নাই। একটু কি আমাকে জানাবেন যে সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়, আপনাদের কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি আপনার কারো কারো কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় নাই? থ্যাংক ইউ সো মাচ যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ফার্স্ট অফ অল, অ্যাকচুয়ালি যে কোনো টুর্নামেন্টই স্টার্টিং করলে শুরু করতে অনেক সময় দেখা যায় যে সবগুলো ফুলফিল করা হয় না, অনেকগুলো এক্সপেকটেশন থাকে যেগুলো ফুলফিল হয় না, তারপর আবার এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশন অনুযায়ী চলা যায় না। সো সেম লাইক দ্যাট আমাদের লাতিন বাংলা যে সুপার কাপ 2025 আমরা যে আয়োজন করেছিলাম, আসলে অনেক এক্সপেকটেশন ছিল, কারণ লাতিন দেশ আর্জেন্টিনার একটি ক্লাব এবং ব্রাজিলের দেশ ব্রাজিলের একটি ক্লাব, দুটো দেশ থেকে যখন এসেছে আমাদের বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে অফকোর্স উন্মাদনা তৈরির চিন্তা আমারও ছিল এবং হবে এটাও আশা করেছিলাম। আসলে আশানুরূপ হয়নি, এটাই সত্য কথা। সো ফার্স্ট অফ অল, এবং অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আপনি বললেন যে সাংবাদিকদের হেনস্থা, পাশাপাশি সিকিউরিটি যারা ওরা প্রপার দায়িত্ব পালন করেনি। সো সবকিছু মিলে আমি আমার প্রথমবারের মতো যেহেতু আমি এটা আয়োজন করেছিলাম ফুটবল, এবং এটা যেহেতু একটা বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট ছিল, অনেকগুলো ভুলভ্রান্তি ছিল, হয়তো এই জন্য আমি বেসিক্যালি ক্ষমা প্রার্থী সবার কাছে যে আমি এটা আসলে হয়তো কিছুটা মিসিং হয়েছে। বাট অনেকগুলো বিষয় আছে যেগুলো, যেমন আপনি আমাকে যদি আমন্ত্রণ না করতেন তাহলে যেমন আমি এখানে আসতে পারতাম না, এটা কিন্তু সঠিক, আমার চেষ্টায় আসা হতো না। সেম লাইক দ্যাট একই ব্যাপার, যদি আমি ফুটবলটা যে করার জন্য আমার যে সহযোগিতা বা যতটুকু হওয়ার কথা ছিল, বলছি আমি আরেকটু এক্সপেকটেশন করেছিলাম মানুষের কাছে, সেরকম অতটুকু পাইনি, এটাও সত্য। সো আমি বাদ বাকিটা হচ্ছিল, যেহেতু দুই দেশের একটা সম্পর্ক, 3 দেশ এখানে, সো 3টা দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক, আর ফুটবলের এই সম্পর্কটা অনেক গভীর হওয়াটাই স্বাভাবিক ছিল, যেটা আমরা আসলেই করতে পারিনি। আমার মনে হয় ভাই, সময় স্বল্পতাটা আছে, আপনাকে আমরা যুক্ত করার চেষ্টা করছিলাম, আগে থেকে পারি নাই। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, বিদেশি দলগুলোর ফিরতি ফ্লাইটের নিশ্চিত করা সম্ভব কিনা, আমাকে একটু ছোট্ট 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরেডি আমরা ব্রাজিলের টিকিট সম্পূর্ণ দিয়ে দিয়েছি, ব্রাজিলের প্রায় সবাই চলে গেছে, শুধু 2 চাকরি রয়ে গেছে, তারা আগামীকাল যাবেন। এবং আর্জেন্টিনার টিকিট আমরা অলরেডি আন্ডার প্রসেসে আছে, আশা করছি রাতের মধ্যে আমরা আর্জেন্টাইনদেরকেও টিকিট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আসাদ ভাই। শেষ পর্যন্ত একটা স্বস্তির খবর নিয়ে স্পোর্টস লাইভটা শেষ করছি। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।